নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং খবর দিনভরের শুরুতেই বিধানসভার খবরে নজর রাখতে হবে। তার কারণ বিধানসভায় আজ অধিবেশনের শেষ দিন, সেখানেও দেখা যাচ্ছে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের এবং তারপর এই নোটিশের প্রতিবাদে ওয়াকআউট। ঠিক কি হয়েছে জানবো, পারাদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। পারাদীপ, অতটা তুমি জানো যে গতকাল যে ভোট অন অ্যাকাউন্ট ছিল, তার জবাবি ভাষণ ছিল, তার উপর আলোচনা ছিল এবং সেই আলোচনায় বলতে উঠে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের উন্নয়ন খাতে এবং মাদ্রাসার যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেটে যে এবার ভোট অন অ্যাকাউন্টে যে বাজেট প্রায় 10% কাছাকাছি বাড়ানো হয়েছিল সেই প্রসঙ্গের উত্থাপন করেন এবং একই সঙ্গে সেই প্রসঙ্গে উত্থাপন করে তিনি বলেন যে এই যে মাদ্রাসা বা সংখ্যালঘু শিক্ষা উন্নয়ন খাতে বাজেট বাড়ানো হচ্ছে তার ফলে কিন্তু দৃষ্টান্ত বা উদাহরণস্বরূপ তিনি জানতে চান যে মাদ্রাসা বা সংখ্যালঘু শিক্ষা দপ্তর থেকে শিক্ষার উন্নয়ন প্রতিষ্ঠান থেকে যে কতজন চিকিৎসক কতজন ইঞ্জিনিয়ার বেরিয়েছেন তার একটা উদাহরণ বা তার একটা পরিসংখ্যান চান এবং একই সঙ্গে তিনি বলেন যে কখনো দেখা যায় না যে এই মাদ্রাসা বা সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কখনো কোনো চিকিৎসক ইঞ্জিনিয়ার বা আইপিএস পদস্থ কোনো আধিকারিক এরকম কেউ কখনো ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তার সেই প্রসঙ্গেরই আজকে উত্থাপন করা হয় এবং উত্থাপন করে নিন্দা প্রস্তাব পাঠ করা হয়েছিল গতকাল এবং আজ স্বাধিকার ভঙ্গের নোটিশ আনে শাসক পক্ষ এবং তারই প্রতিবাদে কিন্তু বিজেপির যারা পরিষদীয় দল যে কজন বিধায়ক ছিলেন তারা সভা থেকে ওয়াকআউট করেন। পরবর্তীকালে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আবারও বিধানসভার অধিবেশন কক্ষে প্রবেশ করেন। ধন্যবাদ। গতকালকে বক্তব্যের উপর সমস্ত রেকর্ড কোন রকম যাচাই না করে সরকার পক্ষ কর্তৃক যে প্রস্তাব নিন্দাসূচক আনা হয়েছে মাননীয় শ্রীমতী অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে আজকে ওয়াকআউট করলাম। শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। আমরা ধিক্কার জানাই। এইটা আইনি বিরোধী, নীতি বিরোধী, বিধানসভার কার্যকারিণী বিরোধী। গতকালও বিধানসভায় ওই হট্টগোল। তার কারণ বৃহস্পতিবার যে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে তা নিয়ে গতকাল আলোচনা হয় এবং সেই আলোচনা পর্বে দেখা যাচ্ছে তুমুল তরজা। গতকালও বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন। সামনেই বিধানসভা ভোট, তার আগে বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পরদিন শুক্রবার বাজেট নিয়ে আলোচনা, সেখানে তৃণমূল এবং বিজেপি বিধায়কদের মধ্যে কথার যুদ্ধ। অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। অশোক লাহিড়ীকে অপমান করেছেন অসভ্যভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ। তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। পরে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। এদিন অধিবেশনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন 60 বছর বয়স হলেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তার নাম বার্ধক্য ভাতার তালিকায় চলে যায়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়ানো হলো, কিন্তু বার্ধক্য ভাতা বাড়ানো হলো না। এই বিষয়টা ভেবে দেখার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করব। লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের স্বনির্ভর অর্থনৈতিক স্বাধীনতা বা এম্পাওয়ারমেন্টের প্রশ্নে, ক্ষমতায়নের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ তৈরি হবার পরে মহিলাদের 3000 টাকা করে এই অর্থ দেওয়া হবে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বলেন, কেন্দ্রীয় বাজেটকে হামটি ডামটি বাজেট বলেছেন মুখ্যমন্ত্রী। ইংরেজি অভিধানে হামটি ডামটি বাজেট কথার কোনো মানে খুঁজে পাইনি। সেটা যদি ভালো অর্থে বলে থাকেন তাহলে ভালো, যদি খারাপ অর্থে বলে থাকেন তাহলে খারাপ। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা নিয়ে আমি রাজ্য সরকারের পেশ করা বাজেটকে হামটি ডামটি বাজেট বলছি। শুনতে শুনতে কিসের কি হলো জানি না,
এ নিয়ে বিধানসভায় হৈ হট্টগোল শুরু হয়ে যায়। জবাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখনই ওয়াকআউট করে বিজেপি। পড়ে শুনিয়ে দিলাম যে হামটি ডামটি কি, তা হামটি ডামটি কেন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাজেটকে, সেন্ট্রাল বাজেট, সেটা বললাম। তো শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন যে আমরা নাকি কিছুই করি না। তো কিছুই না করলে আমরা বারবার আসি কেন? মানুষের পাশে থাকার অঙ্গীকার, সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করেন বলে তাই মা মাটি মানুষের সরকার বারবার আসে, আবার আসবে। অশোক লাইড়িকে অপমান করেছেন অসভ্যভাবে এই চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি কম্পার্টমেন্টাল এমএলএ। তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, আমার দয়া জিতে এসেছিল। ডক্টর অশোক লাইড়ি ইজ আওয়ার অ্যাসেট। ডক্টর অশোক লাইড়ি আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাইড়ি এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। এদিন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এটা ভোট অন অ্যাকাউন্ট, এর বেশি কিছু নয়। ভোট অন অ্যাকাউন্টকে নির্বাচনী ইস্তেহারে বদলানোর চেষ্টা করা হয়েছে। এটাকে জেনারেল বাজেট ধরা যাবে না, এটা ভোট অন অ্যাকাউন্ট, এবং এই ভোট অন অ্যাকাউন্টটা 4 মাসের। এমন সময় ইমপ্লিমেন্টেশনের পার্টটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ বিধি থাকে। অ্যামাউন্ট অফ বেনিফিট বৃদ্ধি করা যায় না, দিস ইজ দ্য ল। বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপি সরকারই বিবেচনা করবে। এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোনো সুযোগ নেই। যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট তার প্রদর্শিত পথে বাজেট আমরা পেশ করেছি, সে অভূতপূর্ব বাজেট হচ্ছে জনমুখী বাজেট, মানুষের জন্য বাজেট। যারা একে অনুদান আর ভিক্ষা বলেছে তারাও আজকে দাঁড়িয়ে ওখানে বলছে যে 3000 দেব, 3000 দেব। তো ওরা আসলে তো তবে তো 3000 হবে। নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনা দেগঙ্গা ছবিতে নজর রাখতে হবে। দেগঙ্গা ব্লক অফিসে ধুন্ধুমার কাণ্ড। কেননা জীবিত ভোটারকে নাকি মৃত দেখানো হয়েছে। নির্বাচনী আধিকারিকদের মারধর। ওই দেখুন, জনের নামে ফর্ম 7 জমা দিয়েছে নাকি বিজেপি নেতা। 33 জনকে মৃত দেখানো হয়েছে, অথচ তারা নাকি জীবিত, অথচ তাদের নাকি মৃত দেখানো হয়েছে। মিথ্যে অভিযোগে ফর্ম 7 জমার অভিযোগ, কিন্তু তারপর যা হলো এ তো ভয়ঙ্কর ব্যাপার। অনুপম আছে আমার সঙ্গে সরাসরি। অনুপম, এই অবস্থা ব্লক অফিসে কেন? দেখো তনুদা, এই যে বাদুরিয়ার যে 45 নম্বর বুথ, সেই 45 নম্বর বুথে দীপক মন্ডল বলে এক বিজেপি নেতা, তিনি ফর্ম 7 ফিল আপ করে 45 জন জীবিত এবং স্থায়ী যারা মানুষ তাদের নামে তাদেরকে হয়রানি করার জন্য ইচ্ছাকৃতভাবেই 7 নম্বর ফর্ম জমা করা হয় এই যে 45 জনের নামে। এবং সেই 45 জনের মধ্যে 33 জনকে দেখানো হয়েছে যে তারা মৃত, এবং 12 জনকে দেখানো হয়েছে যে তারা ডবল তাদের নাম, এরকম ভাবেই দেখানো হয়েছে। এবং এরপরেই যে অভিযোগ 7 নম্বর ফর্ম জমা দিয়েছিল এই যে 45 জন, তারা জানতে পেরে তারা এবং তাদের পরিবার এবং গ্রামবাসীরা গতকাল তারা বাদুরিয়া বিডিও অফিসে আসে। বিডিও অফিসে এসে সেখানকার যে ইলেকশন দপ্তরে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের ইলেকশন কমিটির যাদের দায়িত্ব ছিল তাদের সঙ্গে কথা বলেন, এবং তারপরে তারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে বিডিও অফিসের ভেতরে গিয়ে তারা রীতিমতো উত্তেজিত হয়ে পড়ে, তাদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়ে যায়, এবং রীতিমতো ভেতরে একটা বলা যেতে পারে রণক্ষেত্র তৈরি হয়ে যায়। তার কারণ যে ইলেকশন কমিশনের ভেতরে যারা দায়িত্ব ছিল তারা এই যে অভিযোগ যারা করতে গেছিল যাদের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম জমা করা হয়েছিল, দেখে নেওয়া যাক কি অবস্থা হয়েছিল। অনুপম,
অনুপম, শেষমেশ কি হলো? তাহলে কি এই ফর্ম 7 যেগুলো জমা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হলো? দেখো, তারাকে যে দীপক মন্ডল বলে যে বিজেপি নেতা বা বিজেপি কর্মী ফর্ম 7 গুলো জমা দিয়ে গিয়েছিল, সেই ফর্মগুলো কিন্তু ইলেকশন কমিশন কিন্তু জমা নিয়েছিল, এবং যে কারণেই কিন্তু এই 45 জন এবং তাদের পরিবার এবং গ্রামবাসীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং তারপরে যখন আমরা এই এখানকার ভিডিও বাদুড়ের ভিডিওর সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু যেটা জানিয়েছে যে এই যে 45 জনের নামে যে ফর্ম 7 জমা করা হয়েছে সেটা তারা ইলেকশন কমিশন বিবেচনা করে দেখবেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন, এবং তারপরে এর পরিপ্রেক্ষিতে কি হয় সেটা তারা প্রকাশ করবেন। কিন্তু যে যারা ক্ষুব্ধ হয়ে এই ভিডিও অফিসের মধ্যে যারা উত্তেজনা তৈরি করে, যে যারা ইলেকশন কমিশনের দায়িত্বে যারা ছিল তাদের উপরে যারা চড়া হয়েছে, তাদেরকে যারা হেনস্থা করেছে, পাশাপাশি তাদের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ নিতে বলে জানিয়েছে ভিডিও। যদিও এই নিয়ে কিন্তু এলাকার তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সুর চড়িয়েছে, তারা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তারা জানাচ্ছে যে বিজেপি একদম পরিকল্পিতভাবে ভোটের আগে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য এই যে ফর্ম 7 জমা করে জীবিত মানুষকে মৃত দেখিয়ে প্রচুর জায়গায় এরকম ভাবে জমা দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। এবং এই বিজেপির এই যে প্ররোচনা তাতে পা দিয়েছে, এবং তাতে সেই বিজেপি এতে কিন্তু ইলেকশন কমিশনের কিন্তু জড়িত, ইলেকশন কমিশনার বিজেপির কথাই কিন্তু উঠছে করছে, এরকমটাই কিন্তু দাবি করছে তৃণমূলের পক্ষ থেকে। এবং এই যে কালকে যে বিক্ষোভটা দেখে নেওয়া যাক কি অবস্থা। এসআইআর এর যে হিয়ারিং, সেই হিয়ারিং এ 5 লক্ষ অনুপস্থিত, অর্থাৎ হিসেব করে দেখতে গেলে তাহলে আরো 5 লক্ষ নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে। নোটিশ দেওয়া হয়েছে এদের, কিন্তু 5 লক্ষ ভোটার তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে হিয়ারিংয়ের সময় বা শুনানির সময় আসেননি, সেক্ষেত্রে এই 5 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আনম্যাপড মিলিয়ে এই সংখ্যাটা 5 লক্ষ। তবে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মত কমিশনের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার, সেখানে যদি কারো নাম বাদ যায়, সেই নাম কেন বাদ তা চিঠি দিয়ে জানানো হবে। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, চূড়ান্ত তালিকায় যদি নাম না থাকে সেক্ষেত্রে নতুন করে আবেদনের কোনো সুযোগ থাকছে? আর কেন নাম বাদ গেল সেটাই বা কিভাবে জানা যাবে? দেখো, এটাই নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যাদের নাম বাদ থাকবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে, অর্থাৎ যারা বাদ পড়বেন, কি কারণে বাদ পড়লেন তা চিঠি দিয়ে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। অর্থাৎ যে ঠিকানা তিনি দিয়েছিলেন এনামুরেশন ফর্ম জমা দেওয়ার সময়, সেই ঠিকানাতেই তার কাছে চিঠি পৌঁছে যাবে যে কি কারণে চূড়ান্ত ভোটার তালিকা থেকে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বাদ পড়েছে। এক্ষেত্রে তিনি অনুপস্থিত ছিলেন নাকি তিনি যে ডকুমেন্টগুলি দিয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী সেই ডকুমেন্টগুলি ছিল না, অর্থাৎ কি কারণ স্পেসিফিক তা উল্লেখ করে জানিয়ে দেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। চূড়ান্ত ভোটার তালিকায় যদি কারোর নাম না থেকে থাকে তাহলে তিনি ফের আবেদনের সুযোগ পাবেন। আবেদনের সুযোগ পাবেন জেলা শাসকের কাছে, আবেদনের সুযোগ পাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। এবং এই আবেদনের সুযোগ ভোটের, অর্থাৎ এই রাজ্যে যেহেতু বিধানসভা ভোট রয়েছে, বিধানসভা ভোটের শুরু হওয়ার 5 দিন আগে পর্যন্ত তা আবেদন করতে পারবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে, তেমনটাই কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তৃতীয়ত, বিভিন্ন বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে যাদের নাম বাদ পড়েছে। অর্থাৎ খসড়া তালিকা প্রকাশের সময় আমরা দেখেছিলাম যে বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছিল, যখন এসডিটি লিস্ট অর্থাৎ মৃত ভোটারদের তালিকা, শিফটেড ভোটারদের তালিকা, সেই তালিকা আমরা দেখেছিলাম যা কমিশনের তরফে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হয়েছিল। এবারেও যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে যাদের নাম বাদ পড়বে বুথ ভিত্তিক তাদের নামের তালিকা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে।
চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশ করা হবে তারপরেই বুথে বুথে এই তালিকা টাঙিয়ে দেওয়া হবে কমিশনের তরফে, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় যাদের নাম বাদ পড়ছে, কী কারণে নাম বাদ পড়ছে তা চিঠি দিয়ে যেমন জানিয়ে দেওয়া হবে, তেমনি তাদের কাছে আবেদন করারও সুযোগ থাকবে। ভোট গ্রহণের 5 দিন আগে পর্যন্ত সেই আবেদনের সুযোগ থাকবে। ধন্যবাদ। পানিহাটিতে একটি বুথে 145 জন ভোটার যারা জীবিত রয়েছেন, হেঁটে চলে বেড়াচ্ছেন, সুস্থ আছেন, এরকম 145 জন ভোটারের নাম তালিকা অনুযায়ী মৃত। তালিকা অনুযায়ী মৃত। অবাক কাণ্ড। শুনুন অভিযোগ। আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায় মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। ভোট কমিশনার যেটা করে, তিনি কিন্তু তথ্য না জেনে মানুষের এই লিস্টে সই করে দিল, এবং কারা করেছে তাদের তো শাস্তি আমরা অবশ্যই চাই। এবার জীবিত হয়ে মৃত তালিকার মধ্যে আছি আমরা, এটা কোন পদ্ধতিতে এসছে আমরা নিজেও জানি না। সুবীর আছে আমার সঙ্গে। সুবীর, যখন এরা ফর্ম ফিল আপ করেছিলেন, সেই ফর্ম জমা দেওয়ার পর এদের কোনো রকম কেউ কিছু জানায়নি, বিএলও কিছু জানায়নি, মানে সব কিছু ঠিকঠাক? নাকি এমনও হতে পারে যে সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে ফর্ম 7 জমা দিয়ে ক্লেম করা হয়েছে যে এরা মৃত? অতনুদা, পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 133 নম্বর বুথে এসআইআরের ফর্ম 7-এর যে তালিকা, সেখানে 145 জন ভুতুরে ভোটারের কিন্তু নাম দেওয়া হয়েছে। অর্থাৎ এরা কেউ মৃত, কেউ এলাকায় থাকেন না, অন্যত্র থাকেন, এমনটাই কিন্তু এই তালিকায় নাম দেওয়া হয়েছে। কিন্তু যখন আমরা ঘটনাস্থলে যাই, তখন দেখা যায় এই যে 145 জনের যে নাম দেওয়া হয়েছে মৃত ভোটার হিসাবে, সেখানে দেখা যাচ্ছে যাদের নাম মৃত ভোটারের তালিকায় রয়েছে তারা জীবিত অবস্থায় রয়েছেন, এবং তারা আমাদের ক্যামেরার সামনে আমাদেরকে ইন্টারভিউ দিচ্ছেন। তারা বলছেন যে আমরা জীবিত, আমরা এলাকায় থাকছি, বসবাস করছি, তাছাড়া কেন আমাদের নাম এই মৃত ভোটার তালিকায় দেওয়া হলো, এই নিয়ে কিন্তু তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। পাশাপাশি তারা স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেছেন। স্থানীয় কাউন্সিলর কিন্তু এই গোটা বিষয়ে বিরোধীদের চক্রান্তের অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, এবং এই গোটা ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। সুবীর, এই ঘটনাটা এটা হলো কিভাবে? তাদের কাছে যে ফর্ম ছিল, তারা সেই ফর্ম জমা দিয়েছেন, তারপরে বিএলও তাদের কিছু বলেননি যে ফর্মে যদি কোথাও সমস্যা থাকে ফর্ম ফিল আপে? নাকি এমন যে সব কিছু ঠিকঠাক ছিল, তারপরে কোনো রাজনৈতিক দলের তরফে হয়তো ফর্ম 7 জমা দিয়ে বলা হয়েছে, ক্লেম করা হয়েছে এরা মৃত, তারপরে তাদের তালিকায় মৃত হিসেবে দেখানো হচ্ছে, সেটা জানা যাচ্ছে? হ্যাঁ দেখো অতনুদা, একদমই ঠিক। এই যে যারা এই অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন, এসআইআর ফর্ম যারা জমা দিয়েছিলেন, তারা কিন্তু জমা দিয়েছিলেন, কিন্তু তাদের নাম কেন এই ফর্ম 7-এর মৃত তালিকার মধ্যে আনা হলো, কারা আনলো, এই নিয়েই কিন্তু ভেবে উঠতে পারছেন না যে এরা কারা, যারা এই ফর্ম 7-এ এই মৃতের তালিকায় তাদের নাম নথিভুক্ত করলো। এবং এই নিয়েই কিন্তু যারা জীবিত ভোটার, যাদের মৃত হিসেবে তালিকায় দেখানো হয়েছে, তারা যেমন আতঙ্কে রয়েছেন, পাশাপাশি স্থানীয় কাউন্সিলর যারা রয়েছেন, যারা তৃণমূল নেতৃত্ব, তারা কিন্তু যারা এই সমস্ত ধরনের ঘটনা ঘটালো তাদের খোঁজ কিন্তু তারা চালাচ্ছে। কিন্তু এই ঘটনায় বিএলও নিশ্চুপ, বিএলও কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে নারাজ। তিনি বলছেন যা বলবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তিনি কিন্তু ধন্যবাদ। যে মানুষগুলো আমাদের সঙ্গে থাকে বা যাদেরকে আমরা দেখি, যারা জীবিত, শিফটেড নয়, বা যাদের কোনো সন্দেহজনক গতিবিধি নেই, তাদের নামটা কে বা কারা চক্রান্ত করে বাদ দিয়েছে, সেটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তার মধ্যে আছি। এদের একজনেরও নাম যাতে বাদ না যায়, তার জন্য শেষ পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে থেকে আমি লড়াই করব। যারা জীবিত রয়েছে তারা তাদের নথি নিয়ে গিয়ে জমা দিলেই তো তাদের নাম উঠে যাবে। এটা নিয়ে এত বিভ্রান্ত ছড়ানোর তো কিছু নেই। বিএলওটা তো কোনো ভগবান নয় বা কোনো মেশিনও নয়, সব কিছুতেই ভুল হয়, ভুল হয়েছে, ভুলটা সংশোধন করার সময় রয়েছে। তৃণমূল সরকারের প্রত্যেকটা কাউন্সিলর থেকে শুরু করে বিধায়করা বুঝে গেছে যে সরকার আর ফিরে আসছে না, তারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগও রাখছে। ঘোষণা 24 ঘন্টার মধ্যে লক্ষ্মী লাভ,
অর্থাৎ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে এবার 1000-এর বদলে 1500 টাকা করে পাওয়া যাবে এবং আদিবাসী মহিলারা তারা 1200 জায়গায় 1700 পাবেন। 24 ঘন্টার মধ্যে দেখা গেল অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তা আর 1000 নয়, 1500। আমরা অত্যন্তই খুশি যে আগে লক্ষ্মী ভাণ্ডার আমরা প্রথম যখন পেতাম তখন 500 টাকা পেতাম, সেই 500 টাকা থেকে হলো 1000 টাকা, 1000 টাকার থেকে হলো 1500 টাকা। তিনি যে কথা দিয়েছেন সেই কথা যে তিনি রেখেছেন, তিনি আজকে সেটা পরিচয় দিয়ে দিলেন। দিদি আমার যে 500 টাকা যে বাড়ি দিয়েছে, এটা আমাদের সংসারের কাজে খুবই মানে জরুরি কাজে লাগে। মেয়েদের টিউশনি বেতন, হাত খরচা, মেয়েদের টিফিন দিতে পারি না, এক সময় স্বামীদের কাছে টাকা সবসময় থাকে না, চাইতে পারি না, এক সময় মাসে ইনকামের জন্য অসুবিধা হয়ে যায়, কিন্তু এই 1500 টাকা পেয়ে আমরা খুবই খুশি।